দেখো, আমরা আমাদের চারপাশে কত বস্তু দেখি। যেমন এই যে তোমরা একটা ফোনকে হাতে নিয়েছো এবং আমার ভিডিওটা দেখছো, তাহলে ফোনটা একটা বস্তু। তুমি হয়তো খাতা পেন নিয়েছো এবং তুমি লিখতে আরম্ভ করছো, ওটা একটা বস্তু। পেন দিয়ে একটা কালি বেরোচ্ছে, ওটা একটা বস্তু। হয়তো তোমার তৃষ্ণা পেয়েছে, তুমি জল খাচ্ছ, ওটা একটা বস্তু। তুমি শ্বাস নিচ্ছ, হাওয়া ঢুকছে, ওটা একটা বস্তু। চারপাশে তুমি ইনফ্যাক্ট যা যা দেখছো, এখানে কয়েকটা আমি ছবি রেখেছি, কারণ পৃথিবীতে তো বুঝতেই পারছো বস্তুর কোনো শেষ নেই। এই যে বস্তুগুলো রেখেছি, এই বস্তুগুলোকে আমরা ম্যাটার বলছি। এবার তুমি যা যা জিনিস দেখতে পাও, যা যা জিনিসকে টাচ করতে পারো, ইভেন যা যা জিনিসকে তুমি হাতে করে তুলতে পারো, সেই সব জিনিসই কিন্তু বস্তু। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আমরা দেখতে তো পাই, বা যেগুলো আমরা অনুভব তো করতে পারি, বাট সেগুলো বস্তু নয়। তার মানে বা ম্যাটার নয়। ম্যাটার মানে কি এখানে বেসিক্যালি পদার্থ। ম্যাটার মানে কি বেসিক্যালি পদার্থ। তো কিছু জিনিস আছে আমাদের চারপাশে যেগুলোকে আমরা পদার্থ বলছি, আর কিছু জিনিস আছে আমাদের চারপাশে যেগুলোকে আমরা পদার্থ বলছি না। তুমি তোমার আশপাশে যা যা দেখতে পাচ্ছ, সেগুলো সবই কিন্তু পদার্থ। কিন্তু তুমি যখন বাইরে যাবে, তোমার গায়ে যখন লাইট পড়বে, ওই লাইট কিন্তু পদার্থ নয়। তুমি যখন গরম জলে হাত দেবে, তুমি দেখবে তোমার গায়ে তাপ অনুভব হচ্ছে, তোমার হাত পুড়ে যেতে পারে। যে তাপ অনুভব হলো, তাপ কিন্তু পদার্থ নয়। তুমি যে আমার কথা শুনছো এবং আমার সাউন্ড তোমার কানে পৌঁছচ্ছে তোমার ফোন মারফত, এই যে সাউন্ড, শব্দ, ওটা কিন্তু পদার্থ নয়। তার মানে আমরা আমাদের চারপাশে 99.99% জিনিস দেখি পদার্থই। কিন্তু ওই যে সামথিং দেখছি, যেগুলোকে পদার্থের মধ্যে ফেলছি না, ওগুলো কিন্তু পদার্থের মধ্যে পড়ছেন। তার মানে কিছু জিনিস আছে যেগুলো পদার্থ, কিছু জিনিস আছে যেগুলো পদার্থ নয়। তাহলে ডিফাইন কী করে করবো? হাউ টু ডিফাইন, কেমন করে ব্যাখ্যায়িত করব, কেমন করে সংজ্ঞা দেবো যে কোনটাকে আমরা পদার্থ বলবো। দেখো, পদার্থের দুটো জিনিস আছে, তবে আমরা তাকে পদার্থ বলি। যা কিছু আছে তার যদি ভর থাকে এবং তার যদি আয়তন থাকে, তাকে আমরা কী বলবো? পদার্থ বলবো। এখন ভর কাকে বলে আর আয়তন কাকে বলে? দেখো, ভর হচ্ছে বেসিক্যালি, তোমরা ছোটোবেলায় পড়েছো যদিও, যে কোনো একটা পদার্থ আছে, ঠিক আছে, তার মধ্যে কতটা জিনিস আছে সেটাকে আমরা ভর বলছি। ঠিক আছে, কোনো বস্তুর মধ্যে কতটা পরিমাণ পদার্থ আছে সেটাকে আমরা কি বলছি? ভর বলছি। অর্থাৎ পদার্থের কিন্তু ভর থাকবে। ভর কাকে বলে? কোনো জিনিস আছে তার মধ্যে কতটা রয়েছে সেটা। ঠিক আছে, কি বললাম? তার মধ্যে কতটা রয়েছে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলছি ভর। যেমন আমি একটা পেঁপে নিলাম এবং আমি ওজন করলাম 10 কেজি। আমি ওজন করলাম 10 কেজি। ঠিক আছে, এই যে আমি 10 কেজি ওজন করছি, এই যে কেজি, এই কেজিটা হচ্ছে ভর। কেজি কিন্তু ওজনের একক নয়। আমি ওজন বলছি বটে, বাট ফিজিক্সে মনে রাখবে কেজি কিন্তু ভরের একক। বা আমি ধরো 2 গ্রাম বা সামথিং, ধরো 2 কুইন্টাল, এমন কিছু আমি বলছি বাজারে গিয়ে। ঠিক আছে, 5 কেজির আশীর্বাদ আটা বলি না আমরা, 2 লিটার দুধ। এই যে লিটার বলছি, লিটার কিন্তু আবার আয়তনের একক হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? তো এই যে আমরা 10 কেজি বলছি, কতটা না 10 কেজি, এই যে 10 কেজি বলছি, এটা কিন্তু আমাদের ভর। যদি আমরা 10 গ্রাম বলি, তাও আমাদের ভর। কেজি হচ্ছে আমাদের, দুটো পদ্ধতি আছে, সেটা আমরা একটু পরে জানবো। যদি আমি বলে দিই তোমাদের, কেজি হচ্ছে আমাদের যে এমকেএস পদ্ধতি আছে, এমকেএস পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে ভরের একক হচ্ছে কেজি। এই যে এম হচ্ছে মিটার, মানে দৈর্ঘ্যের একক। এই যে কে হচ্ছে ভরের একক, কেজি। আর এস হচ্ছে টাইমের একক, মানে সেকেন্ড। এছাড়াও সিজিএস পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে জি হচ্ছে গ্রামের একক। সি মানে হচ্ছে সেন্টিমিটার, দৈর্ঘ্যের একক। জি মানে হচ্ছে আমাদের গ্রামের একক, মানে অ্যাকচুয়ালি ভরের একক। আর এমকেএস আর সিজিএস দুটো পদ্ধতিতেই টাইমের যে একক হয় সেটা সেমই হয়, অর্থাৎ এস হয়। এই এমকেএস পদ্ধতির একককেই আরেকটু ঘুরিয়ে আমরা স্ট্যান্ডার্ড ইউনিট বলি, অর্থাৎ এসআই ইউনিট বলি। ঠিক আছে, এসআই ইউনিট বলি, স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিট, এসআই ইউনিটও বলি। তার মানে আমরা এটা বুঝলাম যে ভরের যে একক সেটা হচ্ছে আমাদের কেজি হয়, বা এবং গ্রাম হতে পারে। এমকেএস বা এসআই পদ্ধতিতে আমরা কেজি বলবো, সিজিএস পদ্ধতিতে আমরা গ্রাম বলবো। ঠিক আছে, আচ্ছা, আয়তন কাকে বলা হয়? আয়তন হচ্ছে পদার্থটা কতটা জায়গা জুড়ে রয়েছে, তাকে আমরা বলি আয়তন। ঠিক আছে,
যদি কোনো পদার্থের ভর থাকে তাহলে সেটা ডেফিনেটলি কিছুটা জায়গা জুড়ে তো থাকবে। তুমি তোমার হাতের কাছে একটা কাঠের টুকরো আছে, তাকে তুমি তুললে, বা তোমার মাথার নিচে একটা বালিশ আছে, বা তোমার সামনে বই আছে, তাহলে এগুলো তো একটা জায়গা জুড়ে রয়েছে রে বাবা। যতটা জায়গা জুড়ে থাকে তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি আয়তন। একটা পদার্থ কতটা জায়গা জুড়ে রয়েছে তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি আয়তন। ইয়েস অর নো বলো। একটা পদার্থ কতটা জায়গা জুড়ে রয়েছে তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি আয়তন। তো যার এই ভর আর আয়তন দুটোই আছে তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি হচ্ছে ম্যাটার, মানে পদার্থ। এমন কিছু যার ভরও আছে, আয়তনও আছে, মানে তার মধ্যে কিছুটা জিনিস আছে এবং ওই জিনিস সমেত ওটা কিছুটা স্থানও জুড়ে থাকে। ধরো এক বালতি তুমি জল নিলে, বা এই বালতি আঁকাই ছিল, বাকেট নিলে তুমি, এরকম একটা বাকেট বা ইট নিয়েছো তুমি, ধরো ইটটা নিয়েছো, ইটটাকে তুমি তুললে ইটের একটা ওজন তো থাকবেই। ওজন মানে এখানে ভরের কথা বলছি, ঠিক আছে? নর্মালি আমরা ওজনকে গুলিয়ে ফেলি, ঠিক আছে? ওজনের একক কী জানো? নিউটন, ঠিক আছে? ওজন একটা বল, সো ওজন একক নিউটন আর ডাইন হয়। বাট ঠিক আছে, আমার এখানে আলোচনা করছি না, ভর নিয়ে আলোচনা করছি। যখন একক নিয়ে আলোচনা করবো বলে দেবো। তো ভরের একক হচ্ছে আমাদের কেজি। এটা কত কেজির? এটা 5 কেজির। নর্মালি একটা ইটের ওয়েট 3, 3.5, 4, 5 এই লেভেলে হয়, ঠিক আছে? তো 3 থেকে 3.5ই বেশি থাকে। তো আমি ধরে নিচ্ছি এটা একটা 3 কেজির ইট, ঠিক আছে? কত কেজি ইট? এটা একটা 3 কেজির ইট, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তো আমরা কি দেখতে পাচ্ছি যে, বা 2.5 কেজি মতো হয় অনেক সময়, বড় ইট হলে তত সেটা অন্য কথা, ঝামা ইটের ওয়েট কম হয়। তো যাই হোক, আমরা কি দেখতে পাচ্ছি? 3 কেজি একটা ইট, তার মানে এটা একটা ইট, তার ভর কত? 3 কেজি, আর সেটা একটা স্থান জুড়েও রয়েছে, এই জন্য এটাকে আমরা কি বলছি? আয়তন বলছি। ক্লিয়ার হয়েছে? এই দুটো যদি থাকে তাকে আমরা পদার্থ বলি, ঠিক আছে? এখানে কিছু ছবি রেখেছি পদার্থ, দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, এগুলো সবই ওয়েট আছে এবং এই সব কিছুর কিন্তু একটা আয়তনও আছে, ঠিক আছে? সুতরাং আমরা এটাকে কি বলি? ওয়েট নয়, সরি, মাস আছে। ওয়েট বলবো না, মাস। ভরের ইংরেজি হচ্ছে মাস। এদের সব কী আছে? মাস আছে। আর কি আছে? এদের ভলিউম আছে। ভলিউম মানে হচ্ছে আয়তন। কী আছে? ভলিউম আছে। সো এটাকে আমরা কি বলবো? এদেরকে আমরা কি বলবো? পদার্থ বলবো। এই যে জাহাজের ছবিটা দেখতে পাচ্ছ, জাহাজ যে জিনিসটা দিয়ে তৈরি তারও একটা ওয়েট আছে। প্লাস এই যে জল আছে, জলেরও কিন্তু একটা ওয়েট আছে। প্লাস আকাশে দেখতে পাচ্ছ অনেক মেঘ জমে রয়েছে, বাতাস বইছে, তারও একটা ওয়েট আছে। সরি, ওয়েট বলছি, বাট ওটা নর্মাল বেরিয়ে যাচ্ছে, ওটা মানে মাস আছে বলতে চাইছি। ওয়েট যেখানে যেখানে যদি আমি বাইচান্স বলে ফেলি, বুঝবে সেটা মাস। ফিজিক্সে ওয়েট আর মাস সেম নয়, যদি আমার নর্মাল লাইফে ওয়েট আর মাসকে সেম ধরি, বাট নয়। তো তাদের একটা মাস আছে এবং তার একটা স্থান জুড়ে আছে, সেই জন্য এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি আয়তন আছে, ভরও আছে, ঠিক আছে? মাস অ্যান্ড ভলিউম বোথ আর দেয়ার। নেক্সট দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ধোঁয়া উঠছে, মানে এখানে একটা গ্যাস আছে। এই গ্যাসটাকে আমরা দেখতে পাচ্ছি, ইয়েস, এবং গ্যাসটাকে আমরা টাচও করতে পারি। তুমি যদি এখানে গিয়ে আঙুল বলাও, দেখবে গ্যাসটা দুদিকে ফাঁক হয়ে যাচ্ছে, আঙুল তার মধ্যে দিয়ে চলে আসছে। তার মানে এর কী আছে? এর ভরও আছে এবং এটা একটা জায়গা জুড়ে তো রয়েছে রে বাবা। দেখো একটা জায়গা জুড়ে আছে, মানে এর কী আছে? এর আয়তনও আছে, ঠিক আছে? তো দুই টাইপের আমি এখানে রেখেছি, যে কোনো ধোঁয়া বলতে পারো, এমনকি উন্নত ধোঁয়া বলতে পারো। তাহলে এদেরও কিন্তু কী আছে? এদেরও কিন্তু আমার ভর আর আয়তন রয়েছে। অর্থাৎ ভর আর আয়তন এই দুটো জিনিস থাকলেই তাকে আমি কি বলছি? পদার্থ বলছি। ক্লিয়ার হচ্ছে আশা করি? ওকে। আচ্ছা, ভরের মতো আয়তনের একক ইউনিট নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো, আমরা অঙ্কে করি কি করি? পিরামিডের আয়তন বার করো, ঘনকের আয়তন বার করো, ইত্যাদি আমরা করি, তাই না? আয়তন মানে হচ্ছে ভলিউম। আয়তন মানে কি? ভলিউম, ঠিক আছে? তো ভলিউম কাকে বলা হয়? যখন আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিনটেকে গুণ করছি, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিনটেকে কী করছি? আমরা গুণ করছি, তখন আমরা কি পাচ্ছি? তখন আমরা আয়তন পাচ্ছি। সাপোজ ধরো এখানে আমি একটা কী করেছি? তোমাদের একটা বস্তুকে রেখেছি, ঠিক আছে? তার দৈর্ঘ্য হচ্ছে এইটা। কোনটা হচ্ছে? এইটা হচ্ছে আমার তার দৈর্ঘ্য, ঠিক আছে? আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে তার প্রস্থ। আর উচ্চতা কোনটা? এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তার উচ্চতা। দিস ইজ উচ্চতা। এটা মানে এখানেও আছে ডেফিনেটলি, এটাও উচ্চতা, এটাও উচ্চতা, তার মানে এটাও উচ্চতা। তো এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এই তিনটেকে করলে আমরা কী পাচ্ছি? আমরা আয়তন পাচ্ছি। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমরা কী লিখতে পারি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, ঠিক আছে? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, অ্যান্ড ইউ গট হোয়াট? উই গট ভলিউম। এইটা ইকুয়াল টু আমরা কী পেয়ে যাব? আমরা ভলিউমকে পেয়ে যাব।
ক্লিয়ার হলো? ইয়েস অর নো বলো। ওকে, এইবার আসি লিটারের কথায়। লিটার লিটার লিটার, হোয়াট ইজ লিটার? দেখো, লিটার আয়তনের একক। লিটার হচ্ছে কিসের একক? লিটার ডেফিনেটলি আয়তনের একক। তুমি সাপোজ এইরকম একটা পাত্র নিলে, তুমি কী করলে, তুমি এরকম একটা পাত্র নিলে, বাট একটু বেঁকে গেল, বাট তোমাদের আমি জাস্ট ব্যাপারটা বলছি, ভালো করে শোনো। তুমি ধরো এরকম একটা পাত্র নিয়েছো, ঠিক আছে? যে পাত্রের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য হচ্ছে তোমাদের 10 সেন্টিমিটার। এবং তুমি প্রস্থ নিয়েছো, তারও প্রস্থ কত? সেটাও 10 সেন্টিমিটার। এবং ধরো তুমি উচ্চতা নিয়েছো, সেই উচ্চতাটাও কত? 10 সেন্টিমিটার। এমন একটা তুমি পাত্র নিয়েছো যার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থও 10 সেন্টিমিটার, উচ্চতাও 10 সেন্টিমিটার। দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। প্রস্থ কত? 10 সেন্টিমিটার। উচ্চতা কত? 10 সেন্টিমিটার। আর আমি কি বলেছি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলে কি পাই আমরা? আয়তন পাই। তাহলে একে যদি তুমি গুণ করো, এত সেমি ইন্টু মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ কত এখানে? 10 সেমি, ইন্টু উচ্চতা কত আমাদের? 10 সেমি। ঠিক আছে? আচ্ছা, সেমিটা আমি লিখি, তার কারণ আছে। তার মানে এখান থেকে আমরা কী পাবো? প্রথম কথা তো সেমির কিউব পাবো। গুণ করলে তো যা গুণ করি তার কিউব হয়ে যাবে। এক্স এক্স এক্স, তো এক্সের কিউব হতো। সেমি 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 লিখেছে, সেমির কিউব হবে। এবার কতগুলো এখানে হচ্ছে? দেখো, 1000 হচ্ছে। এই যে 1000 সেমি কিউব হলো, এটাকে আমরা অন্য কথায় বলি 1 লিটার। তার মানে 1 লিটার বলতে কি বোঝায়? 1 লিটার বলতে বোঝায় 1000 সেমি কিউব। 1 লিটার বলতে কি বোঝায়? 1000 সেন্টিমিটার কিউব। ইয়েস আর নো বলে, এটা বুঝলে কি বুঝলাম বলে। এটাকে আরেকভাবে প্রকাশ করা যায়। কীভাবে প্রকাশ করা যায় স্যার? দেখো, 1 লিটারকে আর কীভাবে প্রকাশ করা যায়? 1 লিটারকে প্রকাশ করা যায়, যদি এটাকে ডেসিমিটারের কিউব করে দাও, তাহলে এটা হয়ে যাবে 1 ডেসিমিটার। কেন? কারণ, পয়েন্ট টু বি নোটেড, কারণ 1 ডেসিমিটার, ঠিক আছে, 1 ডেসিমিটার, এটা কেন? কারণ বেসিক্যালি কী হয়, এখানে 1000 দিয়ে ভাগ হয়ে যায়। এখানে কি 1000 দিয়ে ভাগ হয়ে যায়, ঠিক আছে? সো 1 ডেসিমিটার কিউব মানেও কিন্তু 1 লিটার। 1 ডেসিমিটার কিউব মানেও কি? 1 লিটার। তোমরা যদি করো তাহলে তোমরা কী পাবে? মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, এই তো পাবে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তুমি এখানে সেন্টিমিটারে লিখোছো, এই লিখোছো, কী লিখোছো? এই লিখোছো। সেন্টিমিটারে কী লিখোছো তুমি? এই, ঠিক আছে? আর মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। হ্যাঁ, তো তোমাকে কী করতে হচ্ছে? তোমার আগেরটাকে আসতে হবে, আগেরটায় আসতে হবে। ক্লিয়ার অর নট? বুঝতে পারছো কি পারছো না বলো? তো আগেরটা আসতে গেলে আমরা কি করব? 10 দিয়ে আমরা ভাগ করি। আমরা জানি যদি আমাদের এই দিক থেকে এদিকে যেতে হয়, তাহলে আমাকে 10 দিয়ে গুণ করতে হয়। মানে এক ঘর এগোনো মানে গুণ, আর এক ঘর পিছনো মানে ভাগ। আমরা জানি গুণের উল্টো ভাগ, তো এগুলো আমরা গুণ করব, আর পিছলে আমরা ভাগ করব। তাহলে তো আমাদের 10 দিয়ে ভাগ করা উচিত ছিল। তো আমরা 1000 দিয়ে ভাগ করে 1 ডেসিমিটার কেন লিখছি স্যার? তার কারণ দেখো, এই যে সেন্টিমিটারটা বেসিক্যালি এসছে, এটা কিভাবে এসছে? 3টে সেন্টিমিটারকে গুণ করে আমাদের 1000 এসছে। তো প্রত্যেকটা সেন্টিমিটারকে তুমি তো ডেসিমিটারে কনভার্ট করবে। এই সেন্টিমিটারটাকে যদি ডেসিমিটারে নিয়ে যাও, তাহলে তোমাকে কী করতে হবে? 10 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে অ্যান্সার কী আসবে? 1 ডেসিমিটার। এই সেন্টিমিটারটাকে সেম যদি তুমি ডেসিমিটারে কনভার্ট করো, তাহলে কী হবে? একেও 10 দিয়ে ভাগ করতে হবে। আমি আবারও বলছি, যারা বুঝতে পারছো না তাদের জন্য। কি বললাম আমি? ভালো করে বোঝো। আমি বললাম যে সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে ইন্টু করতে হবে 10 দিয়ে, আর ডেসিমিটারে নিজে থেকে তোমাকে কী করতে হবে? ভাগ করতে হবে। এখানে তো 1000 ডেসিমিটার আছে, সেটা এলো কী করে? এই যে 10, এই যে 10, এই যে 10, এই 3খানা সেন্টিমিটার ছিল, তাকে গুণ করে 1000 এসছে। তার প্রত্যেকটা সেন্টিমিটারকে আমাকে কী করতে হবে? ডেসিমিটারে কনভার্ট করতে হবে। তো এই সেন্টিমিটারকে আমি যদি ডেসিতে কনভার্ট করি, আমি কী করবো? একে 10 দিয়ে ভাগ করে দেবো। এই যে 10 দিয়ে ভাগ করলে তবে এটা ডেসিতে কনভার্ট হবে। একে 10 দিয়ে ভাগ করলে কী হবে? এটা 1 ডেসিমিটার হয়ে যাবে। সিমিলারলি যদি একে আমি 10 দিয়ে ভাগ করে দেই, এটা কিসে কনভার্ট হবে? 1 ডেসিমিটারে কনভার্ট হবে। সিমিলারলি এটাকে আমি যদি 10 দিয়ে ভাগ করে দিই, এটা কি হয়ে যাবে? 1 ডেসিমিটারে কনভার্ট হয়ে যাবে। কারণ 10 ভাগ 10 করলে তো 1ই আসে। 3টে 1কে গুণ করলে কী হয়? 1 ডেসিমিটার আসে। সেইভাবে আমরা বলতে পারছি 1 ডেসিমিটার, এবং তার কিউব আসবে, কারণ 3খানা ডেসিমিটার গুণও হচ্ছে। এটাও ইকুয়াল টু আমাদের 1 লিটার, কারণ এটাকেই আমরা এটা লিখতে পারি। ক্লিয়ার অর নট? ঠিক আছে, নেক্সট আর জিনিস দেখো।
দেখো এটাকে আরেকটা জিনিস লেখা যায়, কী লেখা যায়, এটাকে লেখা যায় 0.001 মিটার কিউব লেখা যায়, এবং সেটা সমানো সমানো কিন্তু 1 লিটার। এটা কি করে হয় স্যার? সেম, তুমি সেন্টিমিটার থেকে, মাঝখানে সেন্টিমিটার আছে, তুমি সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাচ্ছ স্যার, সেন্টিমিটার থেকে তুমি মিটারে নিয়ে যাচ্ছ। আচ্ছা এটাকে উপরে লিখছি, চলো তোমরা গুলিয়ে ফেলবে। সেন্টিমিটার থেকে স্যার আমি এটাকে মিটারে নিয়ে যাচ্ছি, তা সেন্টিমিটার থেকে মিটার নিয়ে যেতে গেলে কী করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 100, ঠিক আছে? যতগুলো ঘর পেরোচ্ছ ততগুলো 0, আর যে ঘরে যাচ্ছ তার জন্য 1। তুমি সেন্টিমিটার ডেসিমিটার পেরোচ্ছ, পেরিয়ে 1 মিটারে যাচ্ছ, তো মিটারের জন্য 1, আর যতগুলো ঘর পেরোচ্ছ তার জন্য 0, ঠিক আছে? এবার এখানে কী ছিল দেখো, এখানে 10 ছিল, তার মানে 10 সেন্টিমিটার ছিল। 10 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে কী করবো? 10কে 100 দিয়ে ভাগ করতে হবে, এ 10কেও 100 দিয়ে ভাগ করবো, এ 10কেও 100 দিয়ে ভাগ করবো, এ 10কেও 100 দিয়ে ভাগ করবো, কাটাকুটি করে দেখো 0.001 মিটার কিউব আসবে। তো 0.001 মিটার কিউব মানেও কিন্তু 1 লিটার। এগুলো রেলের পরীক্ষায় পড়ে যে এত মানে কত, তোমরা গুলিয়ে ফেলবে, খিচুড়ি পাকিয়ে যাবে তোমাদের। ওই জন্য আমি 3টে লিখে দিলাম, পরে বলেই লিখেছি, কিন্তু পাগলের মতো লিখছি না, ঠিক আছে? ইম্পর্টেন্ট খুব। হলো ক্লিয়ার? কেমন করে কনভার্সন করতে হয়, যদি ব্যাপারটা ভুলেও যাও একটাকে মনে রাখবে, বাকিগুলোকে কনভার্ট করে নিলেও অ্যান্সার বেরিয়ে যাবে, ছেড়ে আসতে হবে না অ্যাটলিস্ট, ঠিক আছে? ওকে চলো, আয়তন নিয়ে অনেক হলো। ওকে এখানে দেখো ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং, মানে যে চ্যাপ্টার আমি পড়ছি এটা বেসিক্যালি ক্লাস 9 এনসিইআরটির চ্যাপ্টার। আলোকে কি আমরা পদার্থ বলবো? না, আলো পদার্থ নয়, আলো পদার্থ নয়। তাপ কি পদার্থ? না, তাপ পদার্থ নয়। সাউন্ড কি পদার্থ? না, সাউন্ড পদার্থ নয়। তাহলে এগুলো খায় না মাখে স্যার? এরা হচ্ছে শক্তি, দে আর এনার্জি, দে আর হোয়াট? দে আর এনার্জি। লাইট ইজ এ কাইন্ড অফ এনার্জি, লাইট ইজ এ কাইন্ড অফ এনার্জি। একে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তোমাদের লাইটের চ্যাপ্টারতে পড়েছে, একে কী বলা হয়? এই যে এই আলো আর তাপ, এ দুটো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। They are electromagnetic wave, kind of energy. They are what? They are kind of energy. এবং এই এনার্জি কিন্তু পয়েন্ট টু বি নোটেড, এই এনার্জি, এই যে এনার্জি, এটাও এনার্জি। সাউন্ড ওয়েভও এনার্জি, কিন্তু একে বলা হয় মেকানিক্যাল ওয়েভ বলা হয়, ঠিক আছে? একে কি বলা হয়? একে বলা হয় মেকানিক্যাল ওয়েভ, তরঙ্গ। ওয়েভ মানে কি? তরঙ্গ। দিস ইজ হোয়াট? দিস ইজ মেকানিক্যাল ওয়েভ। তাপ আর আলো কি, দিক থেকে এদিকে মারি টিকটা, তাহলে বেটার বুঝতে পারবে। তাপ আর আলো কি? তাপ আর আলো হচ্ছে তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। সাউন্ড কিন্তু তা না, সাউন্ড হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, ঠিক আছে? মেকানিক্যাল ওয়েভ বলা হয় সাউন্ডকে, যান্ত্রিক তরঙ্গ বলা হয়, বাট দে আর এনার্জি, ঠিক আছে? এবং এদের কিন্তু কারোর কি নেই? ভর নেই। এরা হচ্ছে মাসলেস, এরা হচ্ছে ভরহীন। দে আর হোয়াট? দে আর ভরহীন। আর কি? আয়তনহীন। যার ভর নেই আয়তন থাকবে কি করে? ভরহীন এবং আয়তনহীন। সেই জন্য এরা কিন্তু এনার্জি, এবং এরা কিন্তু মাস নয়, এরা এনার্জি, এরা কিন্তু মাস নয়। আর মাস নেই মানে এদের আয়তনও নেই, তার মানে এরা ম্যাটারও নয়। দে আর নট ম্যাটার, দে আর পদার্থ নয়, তারা পদার্থ নয়। দেখো টর্চ কিন্তু পদার্থ, টর্চের কাঁচ কিন্তু পদার্থ, টর্চের এই সামনের পোর্শনটা পদার্থ, টর্চের সুইচ পদার্থ, কিন্তু টর্চ দিয়ে যেটা বেরোচ্ছে সেই আলোটা পদার্থ নয়। আগুনে যে কাঠ দিচ্ছ সেই আগুনের কাঠ কিন্তু পদার্থ রে বাবা। এবার কেউ ভুল বলে বুঝে ফেলো না, এই যে আগুন দিয়েছো, আগুনে তো কাঠ দিয়েছো, এই আগুনের কাঠ কিন্তু পদার্থ রে বাবা, ঠিক আছে? আগুনের কাঠ কিন্তু পদার্থ, কিন্তু আগুন থেকে যে তাপ নির্গত হচ্ছে সেটা পদার্থ নয়। যে গ্যাস নির্গত হচ্ছে সেটা পদার্থ, যে গ্যাস নির্গত হচ্ছে সেটা পদার্থ। কিন্তু এখান থেকে তুমি আরও কিছু জিনিস পাচ্ছ। কী কী পাচ্ছ? এখান থেকে তুমি পাচ্ছ হিট পাচ্ছ, অ্যান্ড হোয়াট? লাইট পাচ্ছ। এই দুটো পদার্থ নয়, এই দুটো পদার্থ নয়, ঠিক আছে? সাউন্ড দেখতে পাচ্ছ, ক্লিয়ারলি সাউন্ড বেরোচ্ছে, এইটা পদার্থ। এর গায়ে যে লাল ব্যান্ড দেওয়া আছে সেটা পদার্থ, যে বাজাচ্ছে সেও পদার্থ, ঠিক আছে? বায়ুতে ভাইব্রেশন হচ্ছে, তার মানে বায়ুটাও পদার্থ, কিন্তু যে সাউন্ডের অনুভূতি তুমি পাচ্ছ
সেটা পদার্থ নয়, ইজ এ কাইন্ড অফ মেকানিক্যাল ওয়েভ। ঠিক আছে, এবং এরা পদার্থ নয়। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, এরা পদার্থ নয়, এটা তোমাকে বুঝতে হবে, কারণ ভীষণ ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। এগুলো দিয়ে বলে দেবে যে কোনটা পদার্থ নয়, গুলিয়ে যাবে তোমাদের। ঠিক আছে, বোঝাতে পারলাম? আমি টর্চটাকে জ্বালিয়ে দিয়েছি। এই কনসেপ্টটা না ক্লিয়ার থাকাটা খুব দরকার। যদি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার না থাকে তাহলে তোমরা কিন্তু অনেক কিছু উত্তর দিতে পারবে না। দেখো, আলো চ্যাপ্টার আমি তো পড়িয়েছি, তারপর সাউন্ডের চ্যাপ্টার যখন পড়াবো তখন কেন এরা কীভাবে ওয়েভ সেটা আমি তোমাদের বলে দেবো। এখন চলো আমরা নেক্সট যে স্লাইড আছে তাতে যাব। আরেকটা ছোট্ট জিনিস বলার জন্য ফিরে এলাম, সেটা হচ্ছে এই যে আলো, এই আলো কিন্তু ফোটন কণার সমষ্টি। ফোটন কণার সমষ্টি। আর এই ফোটন কণা কিন্তু ভরহীন কণা হয়, মাসলেস। একে বোসন কণার অন্তর্গত বলা হয়। এটা হচ্ছে ভরহীন। ঠিক আছে, ভরহীন। আরটি ছোট্ট করে মাথা রাখবে, যেটা আমি এখানেই বলে দিচ্ছি। ঠিক আছে, সেটা হচ্ছে, যদিও এই চ্যাপ্টার মধ্যে নেই, সেটা হচ্ছে পদার্থকে কিন্তু এনার্জিতে কনভার্ট করা যায়, বা এনার্জিকে কিন্তু পদার্থতে কনভার্ট করা যায়। ঠিক আছে, একটাকে আরেকটায় কনভার্ট করা যায়। ঠিক আছে, পদার্থকে কিন্তু এনার্জিতে কী করা যায়? কনভার্ট করা যায়। কী করে পদার্থকে এনার্জিতে কনভার্ট করা যায় সেটা দেখো। আমরা আইনস্টাইনের যে ফর্মুলা জানি সেটা কি জানি? এনার্জি ইকুয়াল টু m/c²। এই ফর্মুলা অনুযায়ী আমরা করতে পারি। তোমরা যে নিউক্লিয়ার রিয়াকশান পড়েছো, নিউক্লিয়ার ফিউশন পড়েছো না? ফিউশন এবং ফিউশন, এই দুটো যদি তোমরা না পড়ে থাকো তাহলে এখানে আমি আলোচনার বিষয় নয় বলে আমি এখানে করাচ্ছি না। ঠিক আছে, নিউক্লিয়ার ফিউশন এবং ফিউশন, এই দুটো পদ্ধতিতে কিন্তু দুটো হচ্ছে কমন প্রসেস। যে পদ্ধতি, এটা আরও অনেক প্রসেস আছে, এটা হচ্ছে কমন প্রসেস। যে পদ্ধতিতে আমরা এনার্জিকে ভর ইন্টু এই সি মানে কি? এই সি মানে হচ্ছে, লিখেও দিচ্ছি এখানে, চলো, এইটা হচ্ছে ভর। এটা এই সি কি? সি হচ্ছে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ, অন্য কোনো মাধ্যমে নয়, আলো নর্মাল বেগ, মানে শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ, সেই বেগটাকে নেওয়া হয়, তাকে স্কোয়ার করা হয়। এবং এটা মানে হচ্ছে শক্তি। তাহলে শক্তিকে আমরা কীভাবে পাবো? আমরা হচ্ছে ভর ইন্টু আলোর বেগ করলে আমরা এখানে শক্তিকে পেতে পারি। তোমরা দেখবে যে কাঠ পোড়ালে তাপ উৎপন্ন হচ্ছে, বা তুমি একটা টিনের পাত্রে জোরে জোরে যদি কাঠি বা কোনো কিছু দিয়ে আওয়াজ করো, দেখবে সেখানে শব্দ উৎপন্ন হচ্ছে। তার মানে ডেফিনেটলি সামথিং হচ্ছে সেখানে। ঠিক আছে, তা সেটা কেন হচ্ছে? নির্ঘাত সেটা পদার্থ, আর পদার্থ থেকে কী উৎপন্ন হচ্ছে? সেখানে শক্তি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এই যে তাপটা পাচ্ছে শক্তি, আর কাঠটা কি? কাঠটা তো পদার্থ। ঠিক আছে, সো এনার্জিকে আমরা ভর ইন্টু আলোর বেগে স্কোয়ার করলে, দেখো আলোর বেগ বিশাল, তার সঙ্গে যদি ধরো এ একটা পুটকে মাস আছে, তার সঙ্গে যদি আলোর বেগকে গুণ করো না, তাহলে একটা বিশাল এনার্জি তৈরি হবে, কারণ আলোর বেগের ক্ষমতাই তো মারাত্মক। আলোর বেগ তো বিশাল, গুণ করছো না তুমি, বোঝাতে পারছি আমি? সো পদার্থকে কিন্তু এনার্জিতে কনভার্ট করা যায়। ওকে, ক্লিয়ার হয়েছে? বলো, চলো নেক্সট। দেখো, আমাদের চারপাশে যে পদার্থগুলো পাওয়া যায় তাদের ভৌত ধর্মগুলো কী কী? ভৌত বৈশিষ্ট্য বা ভৌত ধর্মগুলো কী কী সেটা আমরা পড়ব। ভৌত ধর্মের কথা পড়ব। ফিজিক্যাল নেচার মানে হচ্ছে ভৌত ধর্ম। কী কী ভৌত ধর্ম আছে? দেখো, ম্যাটার ইজ মেড আপ অফ পার্টিকেল। ম্যাটারগুলো কিন্তু পার্টিকেল দিয়ে তৈরি হয়। পার্টিকেল মানে কি? পার্টিকেল মানে হচ্ছে অণু এবং পরমাণু। পার্টিকেল মানে কি? অণু এবং পরমাণু। এদেরকে পার্টিকেল বা কণা বলা হয়। এদেরকে কি বলা হয়? পার্টিকেল বা কণা বলা হয়। মানে এখানে বলতে চাই যে পদার্থগুলো কণার সমষ্টি। এখানে কি বলতে চাইছে? পদার্থ হলো কণার সমষ্টি। ক্লিয়ার হয়েছে? পদার্থগুলো কী দিয়ে তৈরি? কণা দিয়ে তৈরি। এখন পদার্থ কণা দিয়ে তৈরি নাকি পদার্থগুলো সলিড, মানে পদার্থের মধ্যে কোনো কণা নেই, বেসিক্যালি পদার্থ পদার্থই হয়, এটা নিয়ে ব্যাপক ডাউট ছিল। অনেক পরীক্ষা করে দেখা গেছে ইয়েস, পদার্থ কণা দিয়ে তৈরি, আর বর্তমানে তো অনেক যন্ত্রপাতিও আছে যাদের আমরা অণুপরমাণুকেও এখন দেখতে পাচ্ছি। সো পদার্থ যে অণুপরমাণু দিয়ে তৈরি এটা বলার কোনো অবকাশ রাখে না। সো পদার্থ কী দিয়ে তৈরি? কণা দিয়ে তৈরি। সেই কণাকে আমরা কী বলি? অণু এবং পরমাণু বলি। ক্লিয়ার হলো? এবার একটা বিষয় ভালো করে বুঝবে যে অণু আর পরমাণুই কেন বলা হচ্ছে না, কেন একটাই নাম দেওয়া হলো না? ধরো এখানে একটা পদার্থ আছে, এই যে এইটা হচ্ছে পদার্থ, একটা গোল করে পদার্থ আছে। এই পদার্থের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা জুম ইন করি শক্তিশালী কোনো যন্ত্র দিয়ে, তাহলে আমরা হয়তো অণুকে দেখতে পাবো। ঠিক আছে, এই হচ্ছে পদার্থের অণু। এবার এই অণুকে যদি আরও জুম ইন আমরা করি, ঠিক আছে, এই অণুকে যদি আমরা আরও জুম ইন করি, আমরা এর মধ্যে পরমাণুকে দেখতে পাবো। ঠিক আছে, কী দেখতে পাবো? আমরা পরমাণুকে দেখতে পাবো।
আর এই পরমাণুকে যদি আরও জুম ইন করি তাহলে আমরা এর মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনকে দেখতে পাবো। অর্থাৎ এই জুমের কোনো শেষ নেই সোজা কথা বলতে। ঠিক আছে, অসংখ্য অজস্র ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনকে আমরা দেখতে পাবো। ক্লিয়ার হয়েছে? যেটা তোমরা বলো অ্যাটমিক নাম্বার বলো, ঠিক আছে, কতগুলো ইলেকট্রন আছে, কতগুলো প্রোটন আছে ইত্যাদি বলো। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা, যদি আমরা এখানে ধরো আমি এখানে একটা জলকে নিচ্ছি, সাপোজ ধরো আমি বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে যে এই দুটো ধরো আমাদের হাইড্রোজেন অ্যাটম, এই দুটো আমাদের কি হাইড্রোজেন পরমাণু, এই দুটো আমাদের কি হাইড্রোজেন পরমাণু, আর এইটা হচ্ছে কি আমাদের অক্সিজেন পরমাণু। অক্সিজেন, ও মানে অক্সিজেন, অক্সিজেন পরমাণু। আমরা জানি যে দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু নিয়ে আমাদের কি তৈরি হচ্ছে, H2O তৈরি হচ্ছে। এই যে H2O এটা কিন্তু জলের অণু, এটা হলো কি জলের একটা অণু, জলের একটা অণু। ঠিক আছে, যদি আমরা H2 এর জায়গায় লিখি এখানে 4H2O, তাহলে এটা কি হয়ে যাবে, এটা কি হবে, এটা হচ্ছে হবে জলের 4টে অণু, জলের 4টে অণু। এটা হচ্ছে কি জলের 4টে অণু, মানে মনে রাখবে যদি 4 সামনে থাকে তখন তার মানে দাঁড়ায়, তখন তার মানে কি দাঁড়ায়, চলো একটু অন্য একটা পেজ নিয়ে নিই। ধরো তুমি এখানে লিখছো 4H2O, এখানে কতগুলো ব্যাপার আছে তোমাকে বুঝতে হবে। এই যে হাইড্রোজেনের নিচে 2 লেখা আছে দেখো সাবস্ক্রিপ্টে, এটাকে সাবস্ক্রিপ্ট বলে, তোমরা জানো এটা কি বলে, এটা বলে সাবস্ক্রিপ্ট, মানে তলায় লেখা। আর এখানে এটা কিসে লেখা আছে, সুপারস্ক্রিপ্টে লেখা আছে, সামনে লেখা আছে সুপারস্ক্রিপ্ট। মোটামুটি সবাই তো তোমরা জানো কি বলে ওটাকে, হচ্ছে কম্পিউটার জানো, তো কম্পিউটারে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট ছিল, তোমরা ছোটোবেলায় পড়েছো। যেগুলো সাবস্ক্রিপ্টে লেখা থাকে সেগুলো পরমাণুর সংখ্যাকে প্রকাশ করে। কোন সংখ্যাকে প্রকাশ করে, পরমাণুর সংখ্যা প্রকাশ করে। আর যেগুলো সুপারস্ক্রিপ্টে লেখা থাকে সেগুলো অণুর সংখ্যা প্রকাশ করে। ঠিক আছে, এরা পরমাণুর সংখ্যা প্রকাশ করে, এটা অণুর সংখ্যা প্রকাশ করে। যদি তোমাকে বলা হয় যে সাপোজ যে NaOH, তার মানে কি, তার মানে এখানে একটা সোডিয়াম পরমাণু আছে, একটা Na পরমাণু আছে, নট অণু, একটা অক্সিজেন পরমাণু আছে, আর একটা হাইড্রোজেন পরমাণু আছে, এটা ও মানে হচ্ছে অক্সিজেন পরমাণু আছে। টোটাল এর মধ্যে তাহলে কটা পরমাণু থাকলো, টোটাল এর মধ্যে কিন্তু 3টে পরমাণু হলো। এবার এই জায়গায় যদি কেউ বলে 4টে NaOH, এবং যদি বলে যে এটা মানে কি, এটা মানে হচ্ছে 4টে NaOH পরমাণু, NaOH মানে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, NaOH এর অণু, 4টে NaOH এর অণু। তো তোমাদের যদি বলে এখানে কটা Na আছে, তোমরা বলতে 4টে Na আছে। কটা অক্সিজেন আছে, 4টে আছে। কটা হাইড্রোজেন আছে, 4টে আছে। তাহলে টোটাল কটা হয়ে যাবে, 4 + 4 + 4 মানে 12টা হয়ে যাবে। তাহলে কটা অণু আছে এর মধ্যে, 12টা অণু আছে, সরি 12টা পরমাণু আছে, নট অণু। 12টা কি আছে, 12টা পরমাণু আছে। টোটাল কটা পরমাণু আছে, 12টা। একটায় 3টে পরমাণু আছে, তো 4টেতে কটা থাকবে, 12টা। দেখো না, একটায় 3টে আছে পরমাণু, আর এখানে তো 4টে বলে দিয়েছে, 4টে কটা থাকবে, 4 × 3 = 12টা। আবার গুণেও দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, অর্থাৎ যদি সুপারস্ক্রিপ্ট লেখা থাকে তার মানে অণুকে প্রকাশ করছে, কতগুলো অণু, আর যদি সাবস্ক্রিপ্ট লেখা থাকে তার মানে সেটা পরমাণুর সংখ্যাকে প্রকাশ করে। এটা তোমাদের বিক্রিয়া ব্যালেন্সেতেও ব্যবহার কাজে লাগে। তোমাদেরকে বিক্রিয়া ব্যালেন্স আমি পার্ট বাই পার্ট করে লিখি, ওগুলো কী লিখি বলো তো, ওগুলো বেসিক্যালি পরমাণুর সংখ্যা লিখি। ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো বলো। চলো নেক্সট পরেরটাতে।
আচ্ছা এটা কি, এপাশে কী আঁকা রয়েছে? এটা হচ্ছে দেখো হলুদগুলো অক্সিজেন বলেছিলাম, তার মানে দুটো অক্সিজেন এখানে আছে। ঠিক আছে, কী আছে এখানে? দুটো অক্সিজেন আছে। তার মানে দুটো অক্সিজেন কি আছে? পরমাণু আছে। এটা একটা অক্সিজেন পরমাণু, এটা একটা অক্সিজেন পরমাণু, সরি এটা হাইড্রোজেন, চলো হাইড্রোজেন করে দিই, কারণ হলুদকে আমরা হাইড্রোজেন নিয়েছি। তো এখানে দুটো হাইড্রোজেন আছে, এটা একটা হাইড্রোজেন, কালোতে লিখি না, বেটার লাগবে। এটা একটা হাইড্রোজেন পরমাণু, এটা একটা হাইড্রোজেন পরমাণু। আর দুটো হাইড্রোজেন পরমাণু নিয়ে কি তৈরি হচ্ছে? একটা হাইড্রোজেন অণু তৈরি হচ্ছে। যখন সামনে কিছু লেখা থাকবে না তখন আমরা বুঝবো যে ওখানে 1 লেখা আছে বাই ডিফল্ট। আর H2 বলতে তাহলে কী বোঝাচ্ছে? H2 মানে কি? দুটো হাইড্রোজেন পরমাণু। এখানে কিছু নেই মানে কি? দুটো হাইড্রোজেন পরমাণু দিয়ে তৈরি একটা হাইড্রোজেন অণুকে বোঝাচ্ছে। যেমন এই নিচে আমি কিছু তোমাদের লিখে দিয়েছি, এটা খেয়াল করো। এটা মনে হয় তোমাদের কেটে গেছে না? জাস্ট মিনিট, আমি একটু সরিয়ে দিচ্ছি, ওয়েট করো। এবার আশা করি দেখতে পাচ্ছ। দেখো এখানে কতগুলো পরমাণু আছে বলো। দেখো এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটার নাম তো সবাই জানো, অ্যামোনিয়াম ক্লোরাইড। তুমি বলো এখানে কতগুলো এন আছে? একটা। হাইড্রোজেনের পরমাণু কটা আছে? 4টে। ক্লোরিনের পরমাণু কটা আছে? একটা। তার মানে একটা নাইট্রোজেন, 4টে হাইড্রোজেন আর একটা ক্লোরিন, এই টোটাল 4 আর 1 5 আর 1 6, 6টা পরমাণু দিয়ে, 6টা লিখে দিচ্ছি, 6টা পরমাণু দিয়ে কী হচ্ছে? একটা অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে। এখানে কটা অ্যামোনিয়াম ক্লোরাইড আছে? একটা অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, কারণ কিছু নেই মানে সামনে কী আছে? 1 আছে। এখানে বলো কপার কটা আছে? সিইউ মানে কপার, একটা আছে। ও কটা আছে? দেখো সুপারস্ক্রিপ্টে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে এবং 2 লেখা আছে। আমরা যখন ব্র্যাকেটের মধ্যে x+y লিখি তার মানে কি? এই 2 এর জন্য খাটবে, এই 2 এর জন্য যাবে, ব্র্যাকেট থেকে বার করলে কী লিখি? 2x + 2y। সেরকম যখন সুপারস্ক্রিপ্টে আমরা লিখছি, যখন এরকম ডাইরেক্ট গুণ হচ্ছে দুটোর সাথেই, তখন সাবস্ক্রিপ্টেও কিছু লেখা থাকলে সেটা ডাইরেক্ট দুটোর সাথেই গুণ হয়। এটা এর সঙ্গে গুণ হবে আর এটা এর সঙ্গে গুণ হবে। তাহলে বেসিক্যালি এখানে কপার হাইড্রক্সাইড, এটা কি? আমি এই ওপরের পার্টটা মুছে দিচ্ছি। এটা আমরা বেসিক্যালি কি? কপার হাইড্রক্সাইড। OH থাকা মানেই হাইড্রক্সাইডের রূপ নেবে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, খেয়াল করো, একটা কপার, দুটো নাইট্রোজেন আর দুটো হাইড্রোজেন, তার মানে টোটাল কটা হচ্ছে এখানে? একটা, 2 আর 1 3, 3 আর 2 5, টোটাল 5টা পরমাণু এখানে আছে, তাই না? টোটাল 5টা পরমাণু আছে, অক্সিজেন দুটো, হাইড্রোজেন দুটো, 2 আর 2 4 আর কপার একটা, 5টা। টোটাল 5টা পরমাণু দিয়ে কী তৈরি হচ্ছে? একটা কপার হাইড্রক্সাইড উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো বলো। ওকে, এবার নেক্সট এটা দেখো, নেক্সটটা অনেকেই গোলাবে। নেক্সট বলো কটা অক্সিজেন পরমাণু আছে? তুমি বলবে স্যার দুটো আছে, বাট না, 2 × 2 4টে অক্সিজেন পরমাণু আছে। কি আছে? 4টে পরমাণু আছে এখানে। কটা পরমাণু আছে? 4টে পরমাণু আছে এখানে। 2 × 2 4, কারণ দেখো এখানে একে যদি, আচ্ছা এটা চলো আমি একটু মানে নতুন পেজে যাচ্ছি, চলো দেখো আমি যদি বলি যে অক্সিজেন পরমাণু এই আছে, এটার মানে কি? এটা মানে হচ্ছে দুটো অক্সিজেন পরমাণু, রাইট? দুটো অক্সিজেন পরমাণু। আমি যদি আর একটা অক্সিজেন পরমাণুকে আঁকি, অর্থাৎ দুটো অক্সিজেন পরমাণু, এটাও কিন্তু দুটো অক্সিজেন পরমাণু। ঠিক আছে, এটাও কি? এর মধ্যে কটা পরমাণু আছে? দুটো অক্সিজেন পরমাণু আছে। এটা কটা আছে? দুটো অক্সিজেন পরমাণু। কিন্তু এটা তো একটা অক্সিজেন অণু রে বাবা, এটা একটা অক্সিজেন অণু, আর এটাও একটা অক্সিজেন অণু। মানে বলতে চাইছি দুটো অক্সিজেন পরমাণু দিয়ে একটা অক্সিজেন অণু উৎপন্ন হয়েছে। এটা কি? এটা হচ্ছে দুটো অক্সিজেন পরমাণু আছে, এতে কি আছে? দুটো অক্সিজেন পরমাণু আছে, নিয়ে কি হচ্ছে? একটা অক্সিজেন অণু তৈরি হয়েছে। আর এদের মধ্যে যখন আমরা যোগফল করে দিচ্ছি তখন সেখানে তৈরি হচ্ছে 2O2। যেরকম XY + XY করলে আমরা কি লিখি? আমরা লিখি 2XY। সেরকম O2 + O2 মিলে হচ্ছে 2O2। তার মানে এক একটা অক্সিজেনে দুটো করে আছে, তাহলে দুটো অক্সিজেনে কটা পরমাণু থাকবে? 4টে পরমাণু থাকবে, 4টে পরমাণু থাকবে।
ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো বলো। আর এই 4টে পরমাণু মানে কি? 4টে অক্সিজেন পরমাণু মানে হচ্ছে 2টো অক্সিজেন অণু, তাই না? আমি কি বলেছি, সামনে যেটা বসানো থাকবে বড় করে সেটাকে আমরা সুপারস্ক্রিপ্ট বলি। অক্সিজেন রয়েছে, তার মানে এটা 2টো অক্সিজেন অণু। আর অক্সিজেন এখানে দেখো 2 রয়েছে, তার মানে অনেকে বলে দেয় 2টো অক্সিজেন পরমাণু, তা নয়, এক একটা অক্সিজেনে 2টো করে থাকে। তাহলে 2টো অক্সিজেনে কটা থাকবে? 4টে। তার মানে এখানে টোটাল কতগুলো পরমাণু আছে? 4টে। কীভাবে করি? এই 2-এর সঙ্গে গুণ হয়, টোটাল হয়ে যায় 4। ঠিক আছে, এটাও একটু মনে রাখবে। এবং এটা তোমাদের যখন কেমিক্যাল ব্যালেন্সিং করেছি তখন আমি অনেকবার বলেছি কথাটা, বলিনি কথাটা অনেকবার, তাই না? যেমন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, চলো। যেমন ধরো আমি নিচ্ছি Na2CO3। এবার আমি এখানে লিখে দিচ্ছি 3Na2CO3। এবার বলো এর মধ্যে কী আছে? তুমি দেখতে পাচ্ছ এখানে 3 দুগুণে 6, 6টা সোডিয়াম পরমাণু আছে এখানে, ঠিক আছে? আর দেখো এই 3 সামনে লেখা আছে, তার মানে এই 3 কার সঙ্গে গিয়ে গুণ হবে? কার্বনের সাথে গিয়ে গুণ হবে। আর কার সঙ্গে গিয়ে গুণ হবে? অক্সিজেনের সাথে গিয়ে গুণ হবে। কারণ CO3 তো কোনো একটা জিনিস নয় রে বাবা। দেখো এখানে C বড় হাতের আছে এবং O বড় হাতের আছে। আমরা যখন Na-কে লিখি না, তখন N-এর N বড় হাতের হয়, কিন্তু A ছোট হাতের হয়। কিন্তু এখানে দেখো C দুটোই বড় হাতের আছে, তার মানে এটা 2টো আলাদা আলাদা কম্পাউন্ডকে বোঝাচ্ছে, একটা কার্বন একটা অক্সিজেন, একটা কার্বন একটা অক্সিজেন। তার মানে এখানে আমাদের কটা কার্বন আছে? এই 3 যেমন N-এর সঙ্গে গুণ হলো, Na2, তার মানে 2 3 দুগুণে 6 হয়ে গেল, তেমন এই এখানে 1 আছে, কিছু নেই, মানে এখানে কী আছে? 1 আছে। তাহলে 3 1-কে 3টে কার্বন পরমাণু আছে এখানে। কি আছে এখানে? 3টে কার্বন পরমাণু আছে। আর অক্সিজেন কটা আছে? সেম, এখানে যেমন 3-এর সঙ্গে 2 গুণ হয়েছিল, এখানেও তেমন 3-এর সঙ্গে 3 গুণ হবে। সো 9টা অক্সিজেন কি আছে? পরমাণু আছে এখানে। তার মানে 6টা সোডিয়াম পরমাণু, 3টে কার্বন পরমাণু আর 9টা অক্সিজেন পরমাণু। এটা নিয়ে তোমাদের তৈরি হয়, এটা নিয়ে তোমাদের তৈরি হয়, কী তৈরি হয়? 3টে সোডিয়াম বাইকার্বনেট অণু। সরি, সোডিয়াম কার্বনেট, নট বাইকার্বনেট, কারণ H নেই, সোডিয়াম কার্বনেট অণু। এখন 3টে সোডিয়াম কোথা থেকে পেলাম? এই যে সোডিয়াম কার্বনেট কোথা থেকে পেলাম? এই যে দেখো সুপারস্ক্রিপ্টে 3 লেখা আছে, এগুলো তো লেখা আছে সাবস্ক্রিপ্ট, তার মানে এগুলো পরমাণুকে বোঝাবে, এটাও পরমাণুকে বোঝাবে, কারণ এটা সাবস্ক্রিপ্টে লেখা আছে। এটা কিছু লেখা আছে সুপারস্ক্রিপ্টে, সেটা কাকে বোঝাবে? অণুকে বোঝাবে। ক্লিয়ার হলো? ইয়েস আর নো বলো, ইয়েস অর নো বলো। ক্লিয়ার হলো কি হলো না বলো। অনেকেই গোলায়, তাদের জন্য একদম বেসিক থেকে করাচ্ছি বলেছি, সো এটা বেসিক ব্যাচই। দেখো এর থেকে বেসিক আর হয় না, ঠিক আছে? এর থেকে বেসিক রিয়েলি বলছি আর হয় না। এটাই হচ্ছে বেসিক। সোডিয়াম কার্বনেট অণু তৈরি হচ্ছে এখানে। 3টে সোডিয়াম কার্বনেট অণু কীভাবে তৈরি হয়? 6টা সোডিয়াম পরমাণু, 3টে কার্বন পরমাণু আর 9টা অক্সিজেন পরমাণু। টোটাল কটা আছে বলতো? 6 3 9 না 18খানা পরমাণু আছে 3টে সোডিয়াম কার্বনেট অণুর মধ্যে। বলো বুঝলে কিনা? ক্লিয়ার এটা? ঠিক আছে, চলো নেক্সট, পরের পেজ। দেখো ফিজিক্যাল নেচার অফ ম্যাটার, পদার্থের যে ভৌত ধর্ম, তার অন্য আরেকটা যে গুণাবলী সেটা হচ্ছে কি? পার্টিকেলস অফ ম্যাটার আর ভেরি স্মল। তাহলে প্রথমে আমরা কি বললাম? যে ম্যাটারগুলো সব অণু পরমাণু দিয়ে তৈরি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে ম্যাটার তৈরি হচ্ছে। দ্বিতীয় আমরা কি পড়ছি? তারা অত্যন্ত ক্ষুদ্র, এটাই বলতে চাইছে। পদার্থের কণাগুলি অতি মাত্রায় ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। অতি ক্ষুদ্র মানে তুমি যা ভাবছো তার থেকেও ক্ষুদ্র। এটা কীভাবে প্রমাণ করা যায়? দেখো দেখো আমরা একটা গ্লাস নিয়েছি, আর গ্লাসের মধ্যে আমরা চামচে করে লিচ্ছি হচ্ছে সল্ট, লবণকে আমরা ঢালছি, সল্টকে আমরা ঢালছি। সল্টকে তুমি ঢালবে এবং ঢালার পর দেখবে, দেখো জলের মধ্যে কোনো কিছু দিলে জলের তো ভলিউম বাড়া উচিত, যে এই জায়গায় আছে এখান থেকে ভলিউম কী হওয়া উচিত? বেড়ে যাওয়া উচিত। তুমি দেখবে ভলিউম বাড়ছে না। ঠিক আছে, তুমি কি দেখবে? তুমি দেখবে জলের আয়তন প্রাথমিকভাবে বাড়ছে না। তুমি যদি 1 চামচ লবণ এর মধ্যে দাও, তুমি দেখবে ভলিউম বাড়ছে না। কেন এটা হয়? সেটা হয় কারণ হচ্ছে, দেখো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, আমি যদি একটু জুম করে তোমাদের দেখাই, তুমি দেখবে যে
দেখো এই জায়গাটায় তোমার ভর্তি বলে মনে হচ্ছে, বাট দেখো কত ফাঁকা স্থান রয়েছে। এই যে কালো কালো প্রত্যেকটা পার্ট দেখতে পাচ্ছ, কালো কালো পার্টগুলো দেখো কত ফাঁকা স্থান আছে। অর্থাৎ জলের অণুগুলোর মধ্যে প্রচুর ফাঁকা স্থান থাকে, কারণ জল হচ্ছে তরল। কঠিন যে অণু তার মধ্যে অত ফাঁকা স্থান থাকে না, কিন্তু জলের অণুগুলোর মধ্যে দেখো এখানে দেখো কত ফাঁকা স্থান রয়েছে, দেখতে পাচ্ছ আশা করি। এই প্রত্যেকটা কালো কালো হচ্ছে ফাঁকা স্থান, এবং তুমি দেখতে পাচ্ছ দেখে মনে হচ্ছে ভর্তি, বাট আদবে কিন্তু ভর্তি নয়। যদি আমরা এখানে জলের অণুকে আঁকি তাহলে বেটার বুঝতে পারবে। এই হচ্ছে জলের অণু, এবং তুমি যদি অণুবীক্ষণ যন্ত্রের তলায় দেখো, তুমি দেখবে প্রচুর এখানে তুমি ছোট ছোট লবণের কণাকে দেখতে পাবে। অর্থাৎ জলের অণুগুলোর মধ্যে এই লবণের কণাগুলো কী হচ্ছে, যথেষ্ট জায়গা আছে যার ফলে তাদের সঙ্গে মিশে যাচ্ছে। এবং দ্রবণের ক্ষেত্রে একটা জিনিস, এটা তো দ্রবণ তৈরি হবে, দ্রবণের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, দ্রবণে অণুবীক্ষণ যন্ত্রের তলায় ফেললেও দ্রবণের এই যে কোণাগুলোকে, দুটো কোণা, একটা লবণ একটা জল, তুমি আলাদা করে দেখতে পাবে না। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এ দেখো লিখে দিচ্ছি লবণ আর জল। অর্থাৎ জলের অণুগুলোর মধ্যে এত ফাঁকা স্থান থাকে যে তার মধ্যে লবণ কী করতে পারে, সিঁধিয়ে যেতে পারে, জায়গা করে নিতে পারে, যার ফলে এই যে জলের যা আগে আয়তন ছিল, লবণ ঢালার পরেও আয়তন সেম টু সেম দাঁড়ায়। অর্থাৎ আমরা এই পরীক্ষা করলাম কি, যে লবণ দিচ্ছ তুমি, তার ফলে জলের আয়তন বাড়ছে না, আয়তন বা জলতল বলতে পারো, পরিবর্তন হবে না। আয়তন বাড়লে জলতল পরিবর্তন হতো, জলতল একটু উঠে আসতো, বাট হবে না, পরিবর্তন হবে না। এটা কি প্রমাণ করছে, যে পদার্থের যে ম্যাটারগুলো আছে তারা অতি ক্ষুদ্র এবং তাদের মধ্যে অনেক জায়গা থাকে। এটাও প্রমাণ করে, এটা প্রচণ্ড ক্ষুদ্র হয়, আর কি অনেক জায়গা থাকে এদের মধ্যে। কি থাকে, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এখান থেকে আরও কি প্রমাণ পাচ্ছি, যে প্রচুর জায়গা এদের মধ্যে থাকে, প্রচুর ফাঁকা স্থান এদের মধ্যে থাকে। এগুলো প্রশ্ন পড়ে কিন্তু, যে ম্যাটারের বৈশিষ্ট্য কী কী। এক তো পদার্থগুলো অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু দিয়ে তৈরি, আর দুই কি প্রচুর ফাঁকা স্থান আছে কণাগুলোর মধ্যে, কণাদের মধ্যে, ঠিক আছে। এবং এই ফাঁকা স্থানের মধ্যেই দেখো জলের অণুর মধ্যে ফাঁকা স্থান আছে বলেই তো লবণ ঢুকে যাচ্ছে, যার ফলে এরা এই ফাঁকা স্থানটাকে বোঝাই করে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে, আয়তন বাড়ছে না। কিন্তু যদি তুমি অতিমাত্রায় এখানে লবণ ঢালতে আরম্ভ করো, অতিমাত্রায় যদি লবণ দাও, তাহলে যেটা হবে, এই ফাঁকা স্থানগুলো আস্তে আস্তে পূরণ হতে শুরু করবে, তার ফলে আর কোনো ফাঁকা স্থান থাকবে না। যখন ফাঁকা স্থান থাকবে না, তখন আরও এক্সট্রা জায়গা তৈরি হবে লবণগুলোকে রাখার জন্য, তখন কিন্তু জলতল বাড়তে থাকবে। অর্থাৎ ফাঁকা স্থান পূরণ হওয়া অবধি যে স্টেটাস মানে ব্যাপার তৈরি হয়, তাকে আমরা বলি সম্পৃক্ত অবস্থা। অর্থাৎ যখন আর ফাঁকা স্থান নেই, এইরূপ অবস্থাকে আমরা কি বলি, সম্পৃক্ত। এবার যদি তুমি এর মধ্যে আরও লবণ দিতে থাকো, তাহলে কি হবে, লবণের পরিমাণ বেড়ে যাচ্ছে, এই ফাঁকা স্থানগুলো তো অলরেডি বোঝাই, ফলে কী হবে, লবণ যেহেতু বাড়ছে, ফলে কী হবে, অতিরিক্ত লবণকে রাখার জন্য জলতলকে তখন বাড়তে হবেই, তখন কিন্তু জলতল বেড়ে যাবে যদি তুমি এর মধ্যে অতিরিক্ত লবণ দাও। ক্লিয়ার হয়েছে? 1 চামচ লবণ দিলে তুমি যদি 100 ml জল দাও, এখানে আমি কী করেছি, 100 ml জল নিয়েছি এবং জলে 1 চামচ লবণ দিয়েছি, তখন কিন্তু কিছু হবে না। এবং আরও তুমি 2 চামচ জল দাও, মানে লবণ দাও, তাও কিছু হবে না, কারণ এখানে এনাফ ফাঁকা স্থান থাকে। কিন্তু একটা সময় পরে কী হয়, এই ফাঁকা স্থানটা পূর্ণ হতে শুরু করে, তখন কিন্তু সেই ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেলে কী হয়, অতিরিক্ত লবণ বা অতিরিক্ত যে তুমি এখানে দ্রাবক দিচ্ছ, তাকে দ্রবীভূত করার জন্য এক্সট্রা কিসের স্থানের প্রয়োজন হবে, রাখার জন্য স্থানের প্রয়োজন হবে। তোমাকে ছোটো একটা ড্রয়ার দেওয়া হয়েছে, তার মধ্যে তুমি কাগজপত্র ঢোকাচ্ছ, আস্তে আস্তে কাগজটা মানে ড্রয়ারটা কী হবে, ফিল আপ হয়ে যাবে, যার ফলে তুমি কী করতে পারবে না, ওর মধ্যে আর তুমি কাগজপত্র রাখতে পারবে না। একটা বোতল দেওয়া হয়, যেমন তুমি জল ঢালছো, তাহলে কী হবে, ওই জায়গাটা পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। তখন কিন্তু কী হবে, তখন কিন্তু এই ভলিউমটা বেড়ে যাবে, তখন কিন্তু আয়তন বেড়ে যাবে। বলো বুঝলে কি না? এই যে বেশি দিলে আয়তন বাড়ছে, কিন্তু একটা লেভেল পর্যন্ত আয়তন বাড়ছে না, এটা আমাদের প্রমাণ করে যে জলের অণুগুলোর মধ্যে এনাফ ফাঁকা স্থান আছে। এই যে ভিডিওটা তোমরা দেখলে, এটা হচ্ছে আমাদের যে পেড ভিডিও আছে, তার যে চ্যাপ্টার আছে, ক্লাস এনসিইআরটি 9 আমাদের শুরু হয়েছে, এবং সেই ক্লাস এনসিইআরটি 9-এর যে ফার্স্ট চ্যাপ্টার, অর্থাৎ ম্যাটার অ্যারাউন্ড আস, আমাদের চারপাশের পদার্থ, সেই পার্টটার যে ফার্স্ট পার্ট আমরা দিয়েছি
পেডে, সেটাই তোমাদের তুলে এখানে দেওয়া হলো ডেমো হিসাবে। এবং এর যে নেক্সট পার্টগুলো পেড আকারে, মানে পেডের যে পার্ট, সেই পার্টগুলো পেডে আছে, পেড ব্যাচে আছে। কনসিকুয়েন্টলি আমি তোমাদের এটাও বলেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাদের ফ্রিতেও এনসিইআরটি রিডিং করাবো। তো এটা তো পেড ভিডিওর অন্তর্গত পার্টটা তোমাদের দেওয়া হলো, এবং এর সঙ্গে তোমরা এনসিইআরটি যখন পড়বে তখন দেখবে কতটা ডিফারেন্স আছে, অনেকটাই ডিফারেন্স থাকে সোজা কথা বলতে। শুধু তাই নয়, আমি যখন তোমাদের এনসিইআরটি রিডিং ফ্রিতে করাবো বলেছিলাম, তখন দেখবে আমি তোমাদের এনসিইআরটি এর নেক্সট পার্টটা এনসিইআরটি রিডিংয়ে ফ্রি হিসাবে করিয়ে দেবো, ঠিক আছে। এবং এর প্যারালালি কিন্তু একটা পেড পার্টও আছে, অর্থাৎ পেড ব্যাচের মধ্যে এর একটা পার্ট থাকবে, কনসিকুয়েন্টলি এর একটা ফ্রি পার্টও আসবে, যেটা তোমরা যারা ফ্রিতে চাইছো তাদের জন্য, ঠিক আছে। তো ভিডিও দেখতে থাকো। আরেকটা জিনিস বলছি, সেটা হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে আমরা কিন্তু একটা ছাড় রেখেছি। আজকে যে ছাড়টা আছে সেটা হচ্ছে 100 রুপিসের ছাড় আছে। জাস্ট এ মিনিট, আমাদের আজকে 100 রুপিসের ছাড় আছে, অর্থাৎ 100 টাকা এই ব্যাচটায় তোমরা ছাড় পাবে আজকে। এটা ছাড়, ঠিক আছে। ছাড় দিয়ে তোমাদের যে ব্যাচটা পড়বে সেটা 399-এ তোমাদের ব্যাচ পড়বে ছাড় দিয়ে। ছাড় না দিলে তোমাদের 499 ছিল, 499-এর যে ব্যাচ আছে সেটা ছাড় দিয়ে 399 পড়বে। বাইলিঙ্গুয়াল ব্যাচ, অর্থাৎ নর্মালি এটা আমরা বেঙ্গলির ওপর বেশি ভরসা করেছি, কিন্তু টার্মগুলো ইংলিশে অনেক জায়গাতেই বলা হচ্ছে, সো আমরা বাইলিঙ্গুয়াল ভাবতে পারি। নেক্সট যেটা, তোমরা যদি মনে করো যে স্যার না এটা বাইলিঙ্গুয়াল বলবেন না, তো আমি তোমাদের বলবো এটা বাংলায় ব্যাচ, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট যেটা, সেটা হচ্ছে যে এই ব্যাচটার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এর মধ্যে কিন্তু মক টেস্ট আছে। মক টেস্ট এখনও স্টার্ট হয়নি, আমাদের 3 তারিখ মক টেস্ট স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু 15 অগস্ট থেকে আমাদের বলা হয়েছে মক টেস্ট দেওয়া হবে, অর্থাৎ কাল থেকে আমাদের মক টেস্ট আসবে, ঠিক আছে, গেল। নেক্সট যেটা পার্ট, এই থেকে আমাদের মক টেস্ট স্টার্ট হচ্ছে। মক টেস্ট আমাদের 15 অগস্ট থেকে আমাদের স্টার্ট হবে। নেক্সট একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ডিটেলস আর ডিপ ব্যাখ্যা, ভিডিও এবং পিডিএফ আমাদের ইন অ্যাপ ভার্সানে অ্যাভেলেবেল থাকবে। পিডিএফ তোমরা অ্যাপের মধ্যে ডাউনলোড করতে পারবে, ভিডিও তোমরা সেম অ্যাপের মধ্যে তোমরা ডাউনলোড করতে পারবে। নেক্সট হচ্ছে রেলওয়ে, এএলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি, সব কটার জন্যই এই ক্লাসটাকে দেওয়া হচ্ছে, সো ভেরি ডিপ অ্যানালাইসিস করে দেওয়া হচ্ছে। আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবে যে এই ক্লাসটা যখন করবে তখন খেয়াল রাখবে আমরা কিন্তু কোনোরকম কোনো আজে বাজে ডেমো, আজে বাজে সিলেবাস নিয়ে আলোচনা ইত্যাদি কিছু করিনি, কারণ আমরা মোটামুটি এক্সপেক্ট করি যে স্টুডেন্টরা মোটামুটি এতদিন ধরে রেলের পরীক্ষা হচ্ছে মোটামুটি জানে। যারা শিওর নও, একটা কথা মাথায় রাখবে, রেলের পরীক্ষা বা যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু মুখে তুলে দুধ খাইয়ে দেওয়ার মতো কোনো ব্যাপার নেই। মনে রাখতে হবে, তুমি যদি কোনো জিনিসকে গ্র্যাপস করতে চাও তাহলে তোমাকে সেটা নিজে খুঁজে বার করে নিতে হবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তুমি যদি নিজে না খাটো, এটা কঠিন বাস্তব, ঠিক আছে। আমি কারোর মনের মতো কথা বলি না, তোমাদের যেটা প্রয়োজন সেটা বলবো, তোমাদের মনের যেটা ইচ্ছা সেটা আমি বলবো না, কারণ তোমাদের প্রয়োজনীয়তা আগে। মনের কথা শুনলে সবসময় প্রয়োজন মেটে না। তোমার মন বলছে ভাই এখন শুয়ে থাকলে তোমার প্রয়োজন মিটবে না, সুতরাং মনের কথা শুনে লাভ নেই। তোমার যেটা প্রয়োজন সেই অনুযায়ী মনকে চালাও, ঠিক আছে। সো যেটা প্রয়োজন আমি তোমাদের সেটা বলছি, রিসার্চ করো। আমারও ভিডিও আছে, এই রিসেন্ট কিছুদিন আগেই ভিডিও দিয়েছি, দেখিয়ে দিয়েছি যে কোন কোন চ্যাপ্টার ইম্পর্ট্যান্ট, সেই চ্যাপ্টারগুলোকে আগে করানো হচ্ছে। যদি ক্লাস 10-এর 3টে চ্যাপ্টার আমার মনে হয় ইম্পর্ট্যান্ট, আমি সেই চ্যাপ্টারগুলো আগে করাবো। মানে রেল আমাকে যেটা বলছে, রেলের সিলেবাস অনুযায়ী, আমার মনে হচ্ছে এমনটা নয়। রেল যদি আমাকে বলে যে এই 3টে চ্যাপ্টার ক্লাস 10-এর ইম্পর্ট্যান্ট, আগে করাবো। রেল যদি বলে না ক্লাস 9-এর 2টো চ্যাপ্টার ইম্পর্ট্যান্ট ছিল ভাই তুই আগে করা, তো আমি এই 2টো চ্যাপ্টারই আগে করাবো। তার মানে মাথা রাখবে বেসিক্যালি ইম্পর্টেন্স অনুযায়ী চলছে, আমি বাস্তব অনুযায়ী চলছি, আর আমি চাইবো যে তোমরা বাস্তব অনুযায়ী চলো। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। আর সামনে পরীক্ষা আছে, যারা নেক্সট ইয়ারে পরীক্ষা দেবে ভাবছো তারাও এই ব্যাচটাকে নিয়ে রাখতে পারো, কোনো প্রবলেম নেই। একদম বেসিক টু মানে 0 থেকে 100 লেভেল অবধি যাওয়া হবে, এইভাবেই ব্যাচটা চালানো হচ্ছে। কোথাও কোনোরকম কোনো যে এক্সাম সামনে বলে যে 25 দিনে শেষ করে দেবো, 20 দিনে শেষ করে দেবো, ভাই শেষ হয় না। এনসিইআরটির ব্যাচ ভাই, ঠিক আছে, এনসিইআরটির ব্যাচ মিনিমাম আমাদের সেপ্টেম্বরের, আমরা অগস্টের 31 তারিখের মধ্যে শেষ করার কথা, এই টার্গেটটা নিয়েছি। যদি না হয় তাহলে মিনিমাম সেপ্টেম্বরের 10 তারিখ অবধি আমাদের দিতে হবে, ঠিক আছে। তার কারণ হচ্ছে এটা খুবই ডিটেলস ব্যাচ করানো হচ্ছে, টাফ ব্যাচ করানো হচ্ছে। শেষ করালে তো 2 দিনে শেষ করে দেওয়া যায়, বাট আমরা সেটা চাই না, ঠিক আছে। শেষ করালে তো 25 দিনে শেষ করে দেওয়া যায়, 50 দিনে শেষ করে দেওয়া যায়, ওভাবে হয় না, ঠিক আছে। এনসিইআরটি সিলেবাস ওইভাবে কমপ্লিট হয় না, শেষ করানোর মতো শেষ করাতে গেলে মিনিমাম টাইম লাগে। সেই টাইমটা আমরা নিয়েছি সোজা কথা বলতে, ঠিক আছে। তো আমাদের অলরেডি আমাদের 50% ক্লাস কমপ্লিট হয়েছে, ঠিক আছে, বাকি 50% বাকি আছে। এর মধ্যে আমাদের 100+ ভিডিও চলে এসছে, 100+ ভিডিও আছে। তুমি 100+ ভিডিও দেখতে দেখতে আমরা বাকি ভিডিও সব করে ফেলবো। অলরেডি আমাদের আজকেই এই যে চ্যাপ্টারটা আমাদের পড়ানো শুরু করলাম, আজকেই এর টোটাল ভিডিও রেকর্ডিং আমাদের হয়ে গেছে, তার একটা পার্ট তোমাদের দেওয়া হলো, ঠিক আছে। আজকে 100 টাকা ছাড় আছে। আর জিনিস বলি, কালকে তোমাদের আছে হচ্ছে 15ই অগস্ট, তো 15ই অগস্টে কিন্তু তোমরা এক্সট্রা ছাড়ও পাবে, ঠিক আছে। তো আজকে যারা কিনতে চাইছে কিনতে পারো, কারণ প্রত্যেকটা মুহূর্ত ইম্পর্টেন্ট।
ওই 100 টাকা বা 50 টাকাটা ফ্যাক্ট নয় এই মুহূর্তে, কারণ সামনে পরীক্ষা, বাট স্টিল অনেকে সেদিকে ফোকাস করে, তো তাদের জন্য আমি কালকেও তোমাদের জন্য ছাড় রাখা হবে। ওকে, আজকে তোমরা যে কুপন কোড ইউজ করবে সেটা হচ্ছে 81। তোমরা দেখো তোমাদের যে নিচে যে তোমাদের ইয়ে আছে, কমেন্ট বক্স আছে, তাতে দেখো তোমাদের দেওয়া আছে। শুধু তাই নয়, তোমরা 8670838797 এই নাম্বারে তোমরা পেড কোর্স সম্পর্কে যোগাযোগ করে নিতে পারো, যে কী কী আছে, কী বৃত্তান্ত ইত্যাদি যোগাযোগ করতে হবে। আমার মনে হয় না আমার ডেমো দেওয়ার প্রয়োজন আছে, কারণ বহুদিন ধরে আমি পড়াচ্ছি, আর ইউটিউবে আমার ফ্রি ভিডিওগুলি হচ্ছে ডেমো। ফ্রিতে যে কন্টেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো অন্য চ্যানেলে তুমি পেডেও পাবে না। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, থ্যাংক ইউ।